আমাদের বাড়ি থেকে একটু দূরে শহর। কাজের সুবাদে আমরা শহরে থাকতাম। আমার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ ভাইপো গ্রাম থেকে শহরে পড়তে এসে আমাদের বাড়িতে থাকতে লাগল। আর আমার মেয়েকেও সে পড়াতে লাগল। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না। সেটা হল এই যে সে প্রত্যেক দিন বিকেল হলেই ঘরের দরজা বন্ধ করে দিত কেন? আর জানি না বন্ধ ঘরের ভিতরে সে একা একা কি করত। একদিন আমি এটা জানার জন্য ঘরে প্রবেশের পূর্বে গোপনে ওই ঘরে লুকিয়ে গেলাম। আর এরপর যা দেখলাম সেটা দেখে আমার নিজের চোখে আমি নিজেই বিশ্বাস করতে পারলাম না। কারণ সে আমার স্বামী হঠাৎ মৃত্যুতে আমার জীবন যেন একেবারে ফাঁকা মরুভূমি হয়ে গিয়েছিল। আমার যে 3টা মেয়ে আগে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করত, এখন তারা একদম চুপ হয়ে গিয়েছে। নিজের বাবার মৃত্যুতে হঠাৎ করেই তাদের মনকে ভেঙেচুরে চুরমার করে দিয়েছিল। অনেক কম বয়সে তারা নিজের বাবাকে হারিয়ে ফেলেছিল। বোধহয় তাদের বাবার জায়গা তাদের জীবনে আর কেউ কোনোদিন নিতে পারবে না। কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমি আর আমার মেয়েরা সময়ের সাথে সাথে সেই যন্ত্রণা বেড়াজাল থেকে বেরিয়ে আসতে লাগলাম। কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকল না। ঘড়ির কাঁটার মতো টিকটিক করার সাথে সাথে আমরা শুধু আমাদের কাজটা করতে থাকতাম। এমন মনে হতো যেন কেউ আমাদের জীবন থেকে সমস্ত হাসি খুশি মুছে দিয়েছে। এরপর আমার ভাই পরিতোষ যখন এই শহরে পড়তে এল, তখন আমার ফাঁকা ঘরে আবার খুশি ফিরে এল। তার এখানে আসার পর ঘরের সেই নিঝুম অবস্থাটা কেটে গেল। আর আমার ঘরের পাখিগুলো আগের মতোই আবার প্রাণবন্ত হয়ে উঠল। রিতেশ আমার মেয়েদেরকে আবার দ্বিতীয়বার নতুন করে হাসি খুশিভাবে বাচ্চা শিখিয়ে দিল। কিন্তু সে আমার কাছে খুবই লজ্জা পেত। আমার মেয়েদের সাথে ওর খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল। আর সবাই মিলে একসাথে পরিবারের মধ্যে যেন আবার সেই সুখের দিন নিয়ে এসেছিল। আমার মেয়েদের খিলখিলিয়ে হাসতে দেখে আমি আবার যেন বেঁচে উঠেছিলাম। আমি খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম। আমার বিবাহিত জীবনটিকে ছিল মাত্র 10 বছর। তার মধ্যে আমার 3টা ছোট ছোট মেয়ে হয়ে গিয়েছিল। আমাদের খুশির মেয়াদ ছিল অনেকটা কম সময়ে। আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এভাবে আমাকে ছেড়ে সে চির জীবনের জন্য চলে গেল। আর ওই একটা দুর্ঘটনা আমার পুরো জীবনকে বদলে দিয়েছিল। আমার স্বামীর সাথে আমার এই চিরদিনের বিচ্ছেদ আমি সহ্য করতে পারিনি এবং তাই আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমাকে আমার মেয়েদের জন্য বেঁচে থাকতে হতো। বিধবা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না। আর আমার মেয়েদের মাথার উপর সৎ বাবার ছায়া আমি কিছুতেই করতে দেব না। আমি আমার মেয়েদের ব্যাপারে ভীষণ চিন্তায় থাকতাম। আর কারোর উপর ভরসাও করতাম না। এরপর আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করা শুরু করলাম। সকালবেলা আমি আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিই। আর নিজেও তৈরি হয়ে স্কুলে চলে যায়। আর ফেরার সময় তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসি। আমার জীবনে এত বড় লোকসান হয়ে গিয়েছিল যে আমার মন অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল। আর এবার তো আমি একাই আমার জীবন চালিয়ে নিতে পারতাম। এরকম অবস্থায় যখন ভাই পরিবেশ আমাদের জীবনে আসলো, তখন মনে হল জীবনে নতুন রং ফিরে এসেছে। ও আমার কাছে একদম আমার বাচ্চাদের মতোই ছিল। কলেজে পড়ার জন্য শহরে এসেছিল। আমি ওকে আমার মেয়েদেরকে পড়ানোর কথা বলেছিলাম, যাতে আমি কিছুটা সময় আরাম করতে পারি। রিতেশ একজন ভীষণ ভালো ছেলে ছিল। ও কখনো আমার সামনে মাথা তুলে কথা পর্যন্ত বলতো না। সবসময় মাথা নিচু করে কথা বলতো। আর আমি এই ব্যাপারটাকে ভীষণ খুশি হতাম যে রিতেশের মা ওকে কত ভালো শিক্ষা দিয়েছে। রিতেশ ছিল আমার জায় ছেলে, তার মানে আমার স্বামীর ভাইপো। রিতেশ আমার 3 মেয়েকে পড়াতে শুরু করে দিয়েছিল। আর যবে থেকে রিতেশ ওদেরকে পড়ানো শুরু করেছিল, তারা পড়াশোনায় খুবই ভালো হয়ে গিয়েছিল। প্রত্যেকটা টেস্টে ওরা খুব ভালো নম্বর পাচ্ছিল। না হলে নিজের বাবাকে হারানোর পর ওদের 3 জনের পড়াশোনা একদম খারাপ হয়ে গিয়েছিল। স্কুল থেকে ওদের 3 জনের নামে নানা রকম অভিযোগ আসতে থাকত। কিন্তু রিতেশ ওদের 3 জনেরই পড়াশোনা খুব ভালোভাবে সামলে নিয়েছিল। আর আমি ওদের পাশে বসে আমার স্কুলের সমস্ত কাজ সেরে নিতাম। রিতেশ আমার বাচ্চাদের সাথে কলেজের জন্য বেরিয়ে পড়ত। আর আমাদের বাড়ি আসার পর সে ঘরে ফিরত। আর ওর আসার আগেই আমি খাবার তৈরি করে রাখতাম। কিন্তু ও সব সময় নিজের ঘরে বসে একা খাবার খেত। ও আমার কাছে ভীষণ লজ্জা পেত। আর আমি রিতেশের সাথে কখনো জোরজবরদস্তি করতাম না। ও 4-5 বছর আমাদের সাথে ছিল। আমি বিশ্বাস করতাম যে ও খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নেবে নিজেকে। রিতেশ আসার পর ঘরের ছোট ছোট কাজও হয়ে যেত।
ও ঘরের বিভিন্ন জিনিসপত্র নিজেই বাজার থেকে নিয়ে আসত। আর কখনো কখনো ঘরও পরিষ্কার করে নিত নিজেই। আমি কোথাও না কোথাও রিতেশের মধ্যে আমার স্বামীকে দেখতে পেতাম। ও একদম নিজের কাকার মতো তৈরি হয়েছিল। যতদিন আমার স্বামী বিপুল বেঁচে ছিলেন সবসময় উনি আমার সঙ্গ দিতেন, ঘরের কাজকর্মে আমাকে সাহায্য করতেন। উনি রিতেশের মতো ছোট ছোট ব্যাপার খেয়াল করতেন। আমার আর বিপুলের সম্পর্ক করে বিয়ে হয়েছিল। বিপুল ও নিজের ভাইপোর মতো শহরে পড়তে এসেছিল, আর কলেজে আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় বিপুলের কোনো আত্মীয় ছিল না শহরে, এজন্য বিপুল হস্টেলে থাকত। 4 বছর আমি আর বিপুল একে অপরকে ভালোবেসে একসাথে ছিলাম। আর যেই না পড়াশোনা শেষ হয়েছিল বিপুল নিজের বাড়িতে আমার কথা বলেছিল, আর সবাই খুশি হয়ে রাজি হয়েছিল। আমার বাড়ির লোক তো প্রথম থেকেই বিপুলকে জানত, কেননা আমি বেশিরভাগ সময় বিপুলের কথা বাড়িতে বলতাম। এজন্য যখন বিপুলের বাড়ির লোক আমাদের সম্বন্ধে ব্যাপারে আমার বাবার সাথে কথা বলতে এসেছিল, আমার বাবার সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিল। যেদিন আমি বিপুলের বড় হলাম মনে হয়েছিল যে আমার যেন সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। বিপুলের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল। বাড়ি ছেড়ে আমি বিপুলের কাছে এসেছিলাম, আর তারপর থেকে আমি কখনো নিজের ঘর দেখিনি। আমি বিপুলের সাথে খুব সুন্দর জীবনযাপন করছিলাম। আমাদের বিয়ে হয়েছিল, আর 9.5 বছরের মধ্যে ভগবান আমাকে খুব মিষ্টি মিষ্টি 3টা মেয়ে উপহার দিয়েছিলেন। বিপুল বিয়ের আগে থেকেই শহরে চাকরি করতেন, আর আমরা শহরেই বাড়ি বানিয়েছিলাম, আর এজন্য আমাকে কখনো গ্রামে যেতে হয়নি। বিপুলের বড় দাদা বীরেন কখনো কখনো আমাদের সাথে দেখা করতে আসতেন, আর রিতেশ বিপুলের দাদা বেনের ছেলে। আমার বিয়ের সময় রিতেশের বয়স মাত্র 11 বছর হবে, কিন্তু এখন সে 18.5 বছরের এক যুবক হয়ে গেছে। আমার আর বিপুলের বিয়ের পর আমরা একবার এই গ্রামে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে তখন গ্রামের জীবনযাপন ভীষণ কঠিন লাগতে লাগল। এজন্য আমরা আর দ্বিতীয়বার শহর থেকে গ্রামে যাইনি, আর আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে লাগল। কোনো জিনিসেরই আমাদের অভাব ছিল না। মেয়েদের জন্মের পরে বিপুল নিজের কাজ বাড়িয়ে নিয়েছিল, কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু ইচ্ছা ছিল। একদিন সকালবেলা বিপুল হাসতে হাসতে চাকরির জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর কখনো সে ফিরে আসেনি, বরং কিছুক্ষণের মধ্যেই আমি জানতে পারলাম যে বিপুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর এই খবরটা আমার জন্য ভীষণ দুঃখের ছিল। আমি তখন খবর শুনে গ্রামে ফোন করে দিলাম, কিন্তু বোধহয় বিপুলের আর আমার একসাথে পথ চলা এতটুকুই মেয়াদ লেখা ছিল কপালে। সে কয়েক ঘন্টার মধ্যেই আমার সঙ্গ ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেল। আজও যখন আমি সেই দিনটা মনে করি, বাস এই দিনটা আমার মনে পড়ে তো আমার গায়ের রং খারাপ হয়ে যায়। নিজের চোখের সামনে আমি আমার জীবন সাথীকে আমার হাত ছেড়ে চলে যেতে দেখেছিলাম। নিজের চোখ বন্ধ করলে তার মুখ আমার চোখের সামনে ঘুরতে থাকত। তার মেয়েদের ভালোভাবে লালন পালন করে খুব ভালোভাবে বড় করব, আর আমি তার সেই কথা রাখার চেষ্টা করে চলেছি। বিপুলের ভাই বীরেন বিপুলের হঠাৎ মৃত্যুতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এদিকে বিপুলের মা বাবা বেঁচে ছিল না, আর বিপুল ছিল বীরেনের একমাত্র ভাই। মৃত্যুর পর বীরেন আমাদের বাড়ি আসা অনেক কম করে দিয়েছিল, আর যখনই আসত তখনই সে তার ভাইকে মনে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে। এজন্য আমি নিজেও বিজ্ঞানের সাথে ফোনে কথা বলে নিতাম মাঝে মধ্যে। বিপুল বীরেনকে বর্দা বলে ডাকত। যখন সে রিতেশের পড়ার ব্যাপারে তাকে শহরে পাঠানোর কথা বলেছিল, আমি নিজে থেকেই বলেছিলাম দাদাকে যে সে রিতেশকে হস্টেলে না পাঠিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় যেন। আমাদের ঘর রিতেশের কাকা এই তো ঘর, আর আমারও কারো সাথে কথা বলার সুযোগ পেয়ে যাব। আমিও নতুন করে কারো সাথে। আমার কথা শুনে তো জেন বীরেনের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, কেননা উনি রিতেশকে একা হস্টেলে পাঠাতে একটু ভয় পাচ্ছিলেন। বীরেন আমাকে বলল যে রিতেশ একজন খুবই সাদা সিধে এবং লাজুক ছেলে, আর খুব তাড়াতাড়ি সবার সাথে মিশতে পারে না। আর আমি নিজেও দেখেছিলাম যে ও আমাদের বাড়িতে এসেছিল 1 মাস 20 দিন হয়ে গিয়েছে, কিন্তু ও এখনও আমার সাথে সেরকমভাবে কথা বলতে পারে না, আর রাতে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঘর বন্ধ করে দেয়। যখন কিনা আমি আমার মেয়েরা ড্রয়িং রুমে বসে একসাথে রাত্রিবেলা টিভি দেখতাম, কিন্তু সে কখনো আমাদের সাথে বসত না। আমার 3টা মেয়ের সাথে রিতেশের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা রিতেশ কলেজ থেকে আসার পর থেকে সারাক্ষণ রিতেশের সাথে চিত্তে থাকত। ছোট মেয়ে তো সারাক্ষণ রিতেশের কাঁধের উপরে চড়ে থাকত। রিতেশ তাকে অনেক ভালোবাসত।
আর রোজ ওর জন্য চকলেট নিয়ে আসত। আমি বেশ কয়েকবার রিতেশকে বারণও করেছিলাম, কিন্তু ঠিক পরের দিনই সে আবার চকলেট নিয়ে আসত। গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভাল ছিল না, আর আমি কিছু বুঝতে পারছিলাম না যে কেন। কিন্তু আমি কাউকে নিজের শরীরের ব্যাপারে কিছুই বলিনি। আমি কাউকে আমার কথা বলে বিরক্ত করতে চাইনি। না, আমি স্কুল থেকে ছুটি নিতে পেরেছিলাম। এজন্য আমি নিজে কষ্ট হলেও নিজের কাজগুলো নিজেই করতে লাগলাম। কিন্তু সবসময় আমার শরীর আরও খারাপ হতে লাগল। যখন রাতের বেলা আমার শরীর একটু বেশি খারাপ মনে হচ্ছিল, তখন আমি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল, এজন্য আমি ছাদে চলে এলাম। ছাদের একটা কোণাতে একটা ঘর ছিল, আজ রিতেশ ঘরেই থাকত। আমি ছাদে গিয়ে বসে পড়লাম। আমার নজর ছিল রিতেশের ঘরের দরজার দিকে। কি জানি কেন আজ এই কথাটা মনে হচ্ছিল যে রোজ রাত হলেই তো রিতেশ নিজের ঘরে চলে যায়, তারপর একদম সকালবেলাতে এসে নিজের ঘর থেকে বের হয়। তার আগে নয়। তার ঘরের মধ্যে তো টিভিও নেই, তাহলে ও এতক্ষণ নিজের ঘরের মধ্যে বন্ধ থেকে করে থাকি। আজকাল শহরের পরিবেশও খুব একটা ভালো না, আর ছেলেদেরকে নেশা ধরানোর চেষ্টাও চলছিল। এজন্য হঠাৎ করেই আমি রিতেশের ব্যাপারে একটু চিন্তা করতে লাগলাম। 15.5 বছরের বাচ্চা ছেলে, তার উপর আবার গ্রামের সাদাসিধে পরিবেশ থেকে সে এসেছিল। আমার মনের মধ্যে বারবার এটাই আসছিল যে শহরের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে না তো? যতদিন ও শহরে ছিল ততদিন অবধি ও আমার দায়িত্ব ছিল, কেননা বীরেন আমার উপর ভরসা করে ওকে ছেড়েছিল। যদি সে কোনো ভুলভাল বন্ধুর সঙ্গে পড়ে যায়, তাহলে ভিলেনকে আমি কি মুখ দেখাব? আর রিতেশ আমার বাড়িতে এসেছে। আজ 2.5 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের দুজনের মধ্যে সেভাবে কোনো কথাবার্তা হয় না। আর না এমন কোনো কথা আছে যা আমি সরাসরি রিতেশকে জিজ্ঞাসা করতে পারি। ও তো আমাকে দেখলেই লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয়। আমি ভাবলাম যে আমি যখন নিজেই ঠিক হয়ে যাব, তখন আমি নিজেই ব্যাপারটা খোঁজ নেব যে রিতেশ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কি করে। 2-4 দিন পর আমার শরীরটা একটু ঠিক হলো, আর যে আমি নিজে একটু ভালো অনুভব করলাম, তখন আমি রিতেশের দিকে নজর রাখা শুরু করলাম। আর একদিন রাতে যখন আমার মেয়েরা টিভি দেখতে লাগল, আর রিতেশ রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল, ঠিক তখন আমি চুপ করে ওর ঘরে গিয়ে লুকিয়ে রইলাম। আমি জানতাম যে আমার মেয়েরা 1 ঘন্টা পর্যন্ত টিভি দেখবে, আর তার মাঝে একদমই উঠবে না। রিতেশ নিজের চায়ের কাপ নিয়ে ঘরে চলে এলো, আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আরাম করে বিছানার উপর বসে পড়ল। এবারও আরাম করে নিজের চা খেতে লাগল। আর আমি মনে মনে ভাবলাম যে আমি শুধু শুধু এরকম একটা সাদাসিধে ছেলের উপর সন্দেহ করছিলাম। যদি রিতেশ কোনো নেশা হয়ে থাকে, তাহলে তো আমি জানতেই পারতাম। ও ভীষণ লাজুক ছেলে, এটা সত্যি, কিন্তু আমার চোখের সামনেই তো ছিল। আমি ভাবলাম রিতেশ যে একটু এদিক বা ওদিক ঘুরবে, আমি তার ঘর থেকে বেরিয়ে যাব। কেননা ও যদি জানতে পারে যে আমি ওর উপর সন্দেহ করছি, বাবা ওকে না জানিয়ে ওর উপর নজর রাখছি। আমার সম্পর্কেও কি জানি কি ভাবত। এরপর রিতেশ নিজের ল্যাপটপ নিয়ে শান্তি করে বসল। ওর কোমরটা আমার দিকে ছিল, আর তাই আমি ওর লক্ষ্যের দিকে নজর রাখতে পেরেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে ও হয়তো ল্যাপটপ খুলে এবার পড়াশোনা করতে বসেছিল, আর আমি এমনিই শুধু শুধু গোয়েন্দাগিরি করতে শুরু করে দিয়েছিলাম। না জানি ওর সম্পর্কে কি কি ভেবে নিয়েছিলাম। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর ল্যাপটপ খুলতেই দেখলাম সে একটা ভিডিও চালাল, আর আমার হুঁশ উড়ে গেল। ওটা অন্য কারো নয়, আমারই ভিডিও ছিল। ওই ভিডিওটা দেখে আমি কি ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম। আমি সেই মুহূর্তে চাইছিলাম যেন মাটি ফেটে যায়, আর আমি সেই মাটির মধ্যে লাফিয়ে পড়ি। আমি ভাবতেও পারিনি যে আমি যে ভাইপোকে সাদাসিধে আর বাচ্চা ভাবছিলাম সেরকম কিছু করতে পারে। ল্যাপটপের স্ক্রিনে আমার ভিডিও এখনও চলছে, যেখানে আমি বাথরুমে স্নান করছিলাম, আর রিতেশ বারবার ল্যাপটপের স্ক্রিনে হাত দিচ্ছিল, আর আমার মনে হচ্ছিল যেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। এর থেকে বেশি আমি আর সহ্য করতে পারলাম না, আর আমি নিজে লুকোনো জায়গা থেকে একদম হঠাৎ করে রিতেশের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। ও ভাবতেও পারেনি যে এত রাতে আমি আমার মেয়েদের সাথে না থেকেও ঘরের মধ্যে লুকিয়ে থাকব। আমাকে নিজের চোখের সামনে দেখেও সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিল এবং তোতলাতে তোতলাতে বলল, আপনি এখানে এখানে কি করছেন? আর আমি জোরে একটা ঠাসিয়ে তার মুখে থাক লাগলাম।
আর ওকে বললাম আমি আমার ভিডিও দেখে নিয়েছি। আর আমি জেনে গিয়েছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করো। আমার কথা শুনে রিতেশ নিজের মাথা নামিয়ে নিল। কোনো উত্তর করল না। আমি রেগে ওর গলা দুহাতে চেপে ধরলাম। আমি জানতে চাইলাম যে ও আমার সাথে এরকম কেন করেছে, যখন কিনা আমি ওকে আমার ঘরে থাকতে দিয়েছি। আমার ছেলের মতো ভেবেছি। আমার স্বামী বিপুল ও ওকে খুব ভালোবাসত, কেননা রিতেশ ছিল বিপুলের একমাত্র ভাইপো। আর রিতেশ কি না আমার সম্মান নিয়ে খেলা করছিল, আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ও কিভাবে কখনো না কেন আমার ভিডিও বানিয়েছিল। যখন আমি বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম ও মাথা নিচু করে বলতে লাগল আমি আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি। আপনাকে আমি রোজ দেখি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আর আজ নয়, আমি সবসময় আপনাকে পছন্দ করতাম। যখন আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারিনি। আর একদিন আমি আমার বন্ধুদের সে কথা বলেছিলাম। আর ওরাই আমাকে বলেছিল যে আমি যেন আপনার বাথরুমে ক্যামেরা লাগাই, আপনাকে বাথরুমে ওভাবে দেখে যেন সুখ পাই। একদিন আমি কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই ঘরে চলে এসেছিলাম। আর আপনি সেদিন তখনও ঘরে আসেনি, স্কুলেই ছিলেন। আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে আমি আপনার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। রিতেশ মাথা নিচু করে অসভ্যের মতো কথাগুলো বলতে লাগল। আর আমিও এই অদ্ভুত আচরণে এবং নোংরা সাহস দেখে অবাক হয়ে গেলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এরকম করার সময় তোমার লজ্জা পেল না? তুমি ভুলে গিয়েছ যে আমি তোমার কাকিমা হই, তুমি তো আমার ছেলের মতো। আমার কথা শুনে ও হাসল। হাসতে হাসতে বলল যে আপনি কোনো ভুল ধারণার মধ্যে বাস করছেন। আপনার স্বামীর মৃত্যু হয়ে গেছে আর তাই আপনি এখন আমার কাকিমা নন। আর যদি আজ কাকু বেঁচে থাকতেন তাহলে আমি একে অপরের জন্য পড়ে থাকতাম। আমি যখন থেকে আপনাকে দেখেছি আপনার চেহারা আমার চোখের সামনে ঘুরতে থাকে। আর এরকম অবস্থায় আমার নিজেকে আটকানো ভীষণ কঠিন। যখন আমি কলেজে গেলাম তো ওখানে আমি আমার বন্ধু বানালাম। আর ওরা আমার মনের ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলল। আর আমাকে আমার জীবনের এমন একটা জিনিস দেখাল যেটা আমি প্রথমে কখনো দেখিনি। আমি আপনাকে কাকিমার চোখে একদমই দেখি না, আর আমার জন্য আপনি একটা মহিলা শুধুমাত্র। কথা শুনে ওর মুখে আমি আরও একটা থাপ্পড় লাগালাম। ও আমাকে খুব সহজেই আয়না দেখিয়েছিল, যেটা আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ও যে এতটা অসভ্যের মতো কথাগুলো বলবে যে আমরা একে অপরের জন্য পড়ি ইত্যাদি, আমার মনে হলো যে ওকে আমার আসলে নিজের বাড়িতে রাখাই উচিত হয়নি। কিন্তু আমি কি করে জানব যে ও আমার বিশ্বাসকে এভাবে ভেঙে নষ্ট করে ফেলবে আর নিজের সীমা ভুলে যাবে। আমি সাথে সাথে ও ল্যাপটপ থেকে আমার সমস্ত ভিডিও ডিলিট করলাম। আর এটা দেখে আমার হাত পা কাঁপছিল যে ওর ল্যাপটপে আমার অনেক ভিডিও ছিল। আমি ওকে বললাম যে এখনই এই মুহূর্তে তুমি নিজের জিনিসপত্র নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। ও বলতে লাগল যে ও আমাকে ভালোবাসে আর আমাকে আপন করতে চায়। আমি কড়া ভাবে রিতেশের দিকে তাকালাম আর ওকে বললাম আমি কোনো তামাশা চাই না। এজন্য খুব ভালো হয় যে চুপচাপ তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও। আমি ওকে বললাম যে বীরেনকে আমি এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু দ্বিতীয়বার আমার সামনে নিজের মুখ দেখাবে না। আমার কথা শুনে সে চুপ করে নিজের জিনিসপত্র গোছাতে লাগল। আমি জানতাম এ দেশে যা বয়স সেই বয়সের ছেলেরা এরকম বয়সের আবেগে বিগড়ে যায় আর এরকম ভুল করে, কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি যে ও এরকম এত অসভ্যতা করবে। রিতেশ সেই গভীর রাতে চুপচাপ আমার বাড়ি ছেড়ে চলে গেল। আমি আমার মেয়েগুলোকে আমার কাছে টেনে নিলাম। রিতেশ নিজে তো চলে গেল, কিন্তু আমাকে পর আর নিজের মধ্যে তফাৎ খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। আমি জানতাম যে ঈশ্বর প্রত্যেকটা সম্পর্কেই জন্য সীমারেখা রেখেছিলেন যাতে মানুষকে কোনো লোকসানের মুখোমুখি না হতে হয়। আমি বিশ্বাস করতাম যে রিতেশ আস্তে আস্তে করে যতই নিজের জীবনে এগিয়ে যাবে ততই ও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। আমি আজও বীরেনকে এই ব্যাপারে কিছুই বলিনি, কিন্তু রন্ধন আমাকে একটা বড় শিক্ষা শিখিয়ে দিয়ে গেল। এখন আমি আমার জীবনে আর কোনো দিন কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।